এখন জানো তো এত কষ্ট হয়, মানে যত দিন বাড়ছে তত কিন্তু কষ্টের পরিমাণ বেশি বাড়ছে। আর আমার এই যে কয়েকদিন আগে জ্বর হলো, জ্বর হওয়ার পর থেকে শরীর যেন বেশি দুর্বল লাগছে। জানি না এই সব কিছু থেকে কবে যে আমি একটু রেহাই পাবো। আসলে দিন যত বাড়ছে তত মনে ভয়ও কাজ করছে, কিন্তু কিছু করার নেই, সময়ের অপেক্ষা তো আমাকে করতেই হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঋতু ডটস। সো কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল ওই 9টার মতো। আমি কিন্তু প্রত্যেক দিন ঘুম থেকে উঠতে একটু দেরিই করি, আর ঘুম থেকে উঠে দেখলাম নলে জল এসে গেছে। তারপর ব্রাশ করে এখন বসে পড়েছি চা খেতে। আমার কিন্তু প্রথম দিকে, মানে প্রেগনেন্সির প্রথম দিকটাতে আমি কিন্তু চাটা একদম খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। এই লাস্টের দিকটাতে, মানে এই থার্ড টাইমস্টার পড়ার পর থেকে আমি মাঝে মাঝে একটু আধটু আর কি চা খাই। একবারেই কিন্তু কেটে দেবো। এই যে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আজকে ঝোল হবে, আর হবে কড়াই সোয়াবিন আর মুসুর ডাল দিয়ে সিদ্ধ। আর এখানে লাইটটা কেন আমার লাগে বলো তো, এই যে এখানে একটা জানালা আছে, এই জানালাটা দিয়ে পুরো লাইটটা মুখের ওপর এসে পড়ে, সেই জন্য মানে খুব একটা ভালো আর কি দেখতে পাওয়া যায় না। আর এইদিকে হচ্ছে জল তো এসে গেছে, মা সমস্ত আর কি কাচাকুচি করে নিয়েছে। আর যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, ছাদে এখন বৃষ্টিটা নেই বলে একটু দেবে, শুকনো শুকনো মতো হলে বৃষ্টি আসার আগেই তুলে নেবে। তো যাই হোক, এই যে দেখো, এখন তো পটল খুব সস্তা, আমাদের এখানে 10 টাকা করে সবজি, মানে পটলের দাম। তো সেই জন্য পটল আলু মাছ দিয়ে হবে সবজি। তো চলো আমি ঝটাপট করে আগে কেটে নিই। এই যে থার্ড টাইমস্টার পড়েছে তারপর থেকে আমি কিন্তু নিজের খেয়ালটা একটু বেশিই রাখছি, কারণ প্রেগনেন্সির লাস্টের দিকগুলোতে নাকি সমস্যা বেশি দেখা যায়। তাই ডাক্তার বলেছে আমাকে একটু বেশি সাবধানে থাকতে। আর তাছাড়া আমার ব্লাডের যে রিপোর্টগুলো এসেছে, সেই রিপোর্টগুলোতে সামান্য সামান্য প্রবলেম দেখা গেছে, যার জন্যই কিন্তু আমাকে একটু সাবধানে থাকতে বলেছে। আর সত্যি কথা বলতে কি, এই যে সমস্যা তার সঙ্গে সঙ্গে হাজব্যান্ড পাশে না থাকা, সব কিছু মিলেমিশে এত টেনশনের মধ্যে দিয়ে প্রত্যেকটা দিন কাটছে, কি বলবো। এখন বুঝতে পারি যে সত্যি ফৌজির বউ হওয়া কিন্তু এতটা সহজ জিনিস না। এখন বসিয়ে দিয়েছি আমার খাবার জন্য মুড়ি দিয়ে যেটা রান্না হবে সেটা। কড়ার মধ্যে সামান্য সর্ষের তেল, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে যে সমস্ত গাছ কড়াইগুলো থাকে, গাছ কড়াইগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এ থেকে কোনো রকম বাজে গন্ধ না বেরোয়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবার পর সয়াবিন ছিল, সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 বার নাড়াচাড়া করে নেব। যারা মা হয়েছো তারা তো প্রত্যেকেই জানো যে লাস্টের দিকে প্রোটিন জাতীয় খাবারগুলো কিন্তু খাওয়া অত্যন্ত জরুরি। তাই সয়াবিনে কিন্তু অত্যন্ত পরিমাণ আর কি প্রোটিন থাকে, আর মুসুর ডালেও। তাই মুসুর ডাল এবং সয়াবিন আমি দুটোই একসঙ্গে রান্না করে খাচ্ছি। আর এখানে দিয়ে দিয়েছিলাম মুসুর ডাল, দিয়ে নুন দিয়েছিলাম, একটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম, আর একটু জিরে গুঁড়ি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে 5 থেকে 6টা সিটি মেরে নিয়েছিলাম। নেওয়ার পরেই তৈরি হয়ে গিয়েছিল আমার এই সবজি সিদ্ধ। আসলে আমার মা বলে প্রেগনেন্সিতে কখনোই মুখের স্বাদটাকে দেখলে হয় না, সব সময় দেখতে হয় নিজের শরীরের জন্য কোনটা উপকারী। তো সেই জন্যই আমি উপকারী দিকটা সবসময় দেখতে চেয়েছি, আর সবসময় চেয়েছি আমার যেন বাচ্চার কোনো রকমভাবে সমস্যা না হয় আমার কারণের জন্য। তো সেই জন্যই আমি যতটা পেরেছি পুরো প্রেগনেন্সিতে আমি কিন্তু রেস্ট্রিকশানে থাকবার চেষ্টা করেছি। তারপরও কোত্থেকে যে ছোট ছোট সমস্যাগুলো এসে দাঁড়িয়ে যায় তা জানি না। আচ্ছা, তোমরা প্রত্যেকেই কি প্রেগনেন্সি জার্নিটাতে এরকম সুন্দরভাবেই প্রোটিন জাতীয় খাবারগুলো খেয়েছো? যদি খেয়ে থাকো অবশ্যই কিন্তু জানিও। এটা ছিল পরের দিনকে কিন্তু মুড়ি খাওয়ার জন্য কুমড়ো আলুর তরকারি হবে। তো সেই জন্য আমি এখানে কুমড়ো আর আলুকে কিন্তু কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, কুমড়ো আলুর তরকারি করব বলে। আর আমাদের বাড়িতে জানো তো, আমার মায়েরও জ্বর হয়েছে, ভাইয়েরও জ্বর হয়েছে, তাই দিদা এসেছে আমাদের বাড়িতে। তো এটা হচ্ছে আমার দিদা। তো দিদা এখানে মুড়ি চালছে, যাতে আর কি মুড়ির নোংরাগুলো বেরিয়ে যায় আর মুড়িগুলো ঢেলে রাখতে পারে। তো এখানে মুড়ি ঢালাঢালি করছে, ততক্ষণের জন্য আমি বেরিয়েছিলাম একটু বাইরেতে, মানে দোকানের কিছু জিনিস আনার ছিল, সেগুলো আনতেই বেরিয়েছিলাম। তো নিয়ে তারপর চলে এসেছিলাম। ওদিকে কুমড়ো আলুর তরকারি করে রেখেছিলাম, আর এদিকে দিদা বললো একটু চা খাবে, তো সেই জন্য এখানে চা, আর ওখানে কিন্তু আমি ব্রেড গরম করতে বসিয়ে দিয়েছিলাম। চা দিয়ে ব্রেড খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি এটাও জানি
জানি প্রেগনেন্সি অবস্থায় কিন্তু এটা খুবই ক্ষতিকারক একটা খাবার, কিন্তু তারপরও আর কি মাঝে মাঝে তো ইচ্ছে করে, মানে যারা ডায়েট করে তাদেরও তো চিট ডে থাকে, তাই প্রেগনেন্সি অবস্থায় এটাই হচ্ছে আমার চিট ডে। আচ্ছা, তোমরা অনেকেই জানতে চেয়েছো আমি যে ইউটিউব করি, ইউটিউব থেকে কত টাকা কিভাবে কামানো যায়, মানে ক টাকা আমি প্রত্যেক দিন কামাই, সেটাই তোমরা অনেকেই জানতে চেয়েছো। তো আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো। প্রথম হচ্ছে আমার ইউটিউব জার্নিটা প্রায় 4 বছরের মতো হয়েছে আমি ইউটিউব করছি। তবে এই ইউটিউব জার্নিটা যে রয়েছে সেটা কিন্তু অত্যন্ত কঠিনের মধ্যে দিয়েই আমার গেছে, আমার কিন্তু অতটা সহজ যায়নি। প্রথম দিকে হচ্ছে ইউটিউব যখন আমরা প্রথম খুলি চ্যানেল, তখন হচ্ছে এটাকে 1000 সাবস্ক্রাইবার 4000 ওয়াচ টাইম পূরণ করতে হবে। তার সাথে সাথে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মনিটাইজেশন অন করতে হবে। আর মনিটাইজেশন অন করার 1 বছরের ভিতরেই আমার চ্যানেলটা চলে যায়। তো চ্যানেলটা যখন চলে যায় তখন অনেক ভেঙে পড়ি, আর করার কোনো ইচ্ছে ছিল না। কিন্তু আস্তে আস্তে ইউটিউবের ভুলের জন্যই আমার চ্যানেলটা যায়। তো যাই হোক, ফিরিয়ে দেওয়ার পর থেকে আমি ইউটিউব জার্নিটা শুরু করি ঠিকঠাকভাবে মোটামুটি। তো শুরু করলেও আমি তো আর কোনো ভাইরাল মানুষ না যে আমার প্রত্যেক দিন $5 $6 $7 করে কামানি হবে। সত্যি কথা বলতে কি, আমার একটা ভিডিও প্রতি 10 সেন্ট করে, মানে 10 পয়সা বা 15 পয়সা বা 12 পয়সা করে কিন্তু ভিডিওতে ওঠে। আর এই টাকা দিয়ে মানে আমার যে এত বছর গেল, 4টে বছরের মধ্যে আমি পেমেন্ট পেয়েছি কিন্তু একবারই, তার থেকে বেশি কিন্তু আমি পেমেন্ট একবারও পাইনি। তবে শখ ছিল নিজের হাতে কিছু করে সেখান থেকে আর্নিং করে অনেক কিছু করবার, যেমন গরিব দুঃখীদেরকে দেখবার, তার সাথে সাথে ইচ্ছে ছিল সেই ব্যালেন্স দিয়ে নিজের জন্য কিছু করবার, নিজের মায়ের জন্য কিছু করবার। কারণ আমার ভাই অনেক ছোট, আমার ভাই কিন্তু এখন অনেক কিছু করতে পারে না, তাই নিজের এই আর্নিং দিয়ে আমার মায়ের শখগুলো পূরণ করার খুব ইচ্ছে ছিল। কারণ আমার মা হচ্ছে খুব কম বয়সেতে বিধবা হয়েছে, আর আমার বাবার কাছে যখন ইচ্ছেগুলো বলবে সেই সময় সে পৃথিবী ছেড়ে চলে যায়। তাই আমি সবসময় চাই যে আমার এই আর্নিং থেকে বা আমার এই জায়গা থেকে আমি আস্তে আস্তে টুকটুক করে আমার মায়ের শখগুলো পূরণ করব। কিন্তু সেটা তো সম্ভব না, কারণ এই 10 সেন্ট 12 সেন্ট করে জমাতে জমাতে প্রায় 1 বছর 1.5 বছর 2 বছর পর তুমি তবে টাকা পাবে। তাই ইউটিউবের ওপর ভরসা যে তুমি করবে, কিভাবে ভরসা করবে? ভরসা করা তো সম্ভবই না। যদিও তুমি ভরসা করেও থাকো, তাহলেও মানে সেই 2 বছর পর তুমি $100 হলে তারপর তুমি টাকা পাবে, তার আগে তো তুমি পাবে না। আর তাছাড়া আমরা যেহেতু ভাইরালও না, সেহেতু আমাদের হচ্ছে তেমন কোনো রকম আর্নিংও নেই। ওই কখনো কখনো 10 সেন্ট 12 সেন্ট করে আসে। আর এখন তো ইউটিউবে মনে হয় যে ভিডিও করাটাই বৃথা, কারণ ভিডিওতে কোনো ভিউ নেই। আর এত সুন্দর সুন্দর কষ্ট করে ভিডিও করবার পরও মানে কোনো রকম কিছু আর্নিং নেই, কিছুই নেই। তাই মনটা সত্যি কথা বলতে কি ইউটিউব থেকে আস্তে আস্তে উঠে যায়। একটা সময় এসে মনে হয় ভিডিও করবই না। এবার যদি তোমার ভিডিওতে একটু ভিউ হয় বা সব কিছু ঠিকঠাকভাবে চলে, তাহলে তখন মনে হয় আগ্রহ বাড়ে এবং ভিডিও করতেও ইচ্ছে করে। কিন্তু এইভাবে যদি চলতে থাকে তাহলে কি কখনো সম্ভব? আমার হাজব্যান্ড তো এখনই বলে যে যাতে আর ইউটিউবার ভিডিও করবার দরকার নেই, কারণ অনেক বছর ধরে এতে সময় দেওয়া হয়েছে কিন্তু কোনো প্রতিফলন হয় না। আর তাছাড়া ইউটিউবে মানুষেরা যেরকম ভিডিও নোংরামো দেখতে চায় সেরকম ভিডিও আমরা ভদ্রবাড়ির বইয়েরা করতেও পারবো না। তো সেই জন্য এই কষ্ট করে যতটুকু একটু একটু করে হয় ততটুকুই করেছি। আর চেষ্টাও করেছি, নিজের পায়ে এতদূর এসেছি, সেটাই অনেক। মানে ইউটিউবের কাছে কোনো কিছু আশা করাটাই অন্যায়। তুমি যদি আশা করো তাহলে তুমি কিন্তু ডুববে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওর সাথে।